বিএনপি ও জামাতকে যমুনায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণ। আলোচনা হবে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ইস্যু নিয়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিতে সংশোধন। অভিযুক্ত বা সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারবে তদন্ত সংস্থা। ক্ষমতা অপব্যবহারের শঙ্কা। তদন্তকারী কর্মকর্তা কোনো একজন অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছেন, সেই অভিযুক্ত তদন্তকারী কর্মকর্তার সামনে আছে, কিন্তু উনি গ্রেফতার করতে পারছেন না। এই পাওয়ারটা যাতে কারো পার্সোনাল গেইনে ব্যবহৃত না হয়, পার্সোনাল দ্বন্দ্বে যাতে ব্যবহৃত না হয়, সেদিকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। নগরে স্থান ও জনবল সংকটের কথা মাথায় রেখে কয়েকটি খামারে কোরবানির উদ্যোগ। ভাগেও কেনা যাবে পশু। ঈদের দিন ঘরে পৌঁছে দেয়া হবে মাংস। 7 জনের জন্য একটা গরু ভাগা হবে 20,000 টাকা বা 18,000 টাকা। 7 জনকে আমরাই স্লটার করে ভাগ করে দিব, ওনারা নিয়ে চলে যাবে। আমি কোন গরুটা কুরবানি দেব, কোন গরুটা ওনাদের শেয়ার পাবেন, উনি এসে দেখে যেতে পারবেন। আমাদের এখান থেকে যত রকম ব্যাগ ট্যাগ আদার্স যত সার্ভিস লাগে সব আমরা আমাদের এখান থেকে প্রোভাইড করা হবে। ফরিদপুরে পশুর হাত কাঁপাতে আসছে রাজা, রাজাবাবু ও বাদশা। প্রতিটির ওজন 1 টনেরও বেশি। খামারির বাড়িতে গরু দেখতে ভিড় করছেন ক্রেতারা। 2-1 দিনের মধ্যেই বাজারে আসছে নতুন ডিজাইনের 20 ও 50 টাকার নোট। বাড়ানো হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্য। থাকবে ইতিহাস, ঐতিহ্য ও জুলাই আন্দোলনের গ্রাফিতি। সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে 100টি কোচ মেরামতের কাজ। ঈদে যুক্ত হবে বিভিন্ন ট্রেনে। সময় মতো হস্তান্তরের আশা। যশোরের অভয়নগরে কৃষক দল নেতা হত্যার জেরে 18টি ঘরে আগুন, লুটপাট। পলাতক পিল্টু বিশ্বাসের সাথে ঘেরে নিয়ে দ্বন্দ্ব। গ্রামবাসী নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। শেরপুরের সীমান্ত উপজেলাগুলোতে বেড়েছে বেপরোয়া বন্য হাতির তাণ্ডব। প্রাণহানি সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। বনভূমি উজাড় হওয়ার সংকট বেড়েছে বলছে বন বিভাগ। আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিএনপি ও জামাতে ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আজ সন্ধ্যা 7:30টায় প্রথমে বিএনপি এবং পরে রাত 8টার দিকে জামাতে ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বৈঠকে তারা যোগ দেবেন কিনা সে সিদ্ধান্ত পরে জানানো হবে। এদিকে গত কয়েকদিন ধরেই রাজনীতিতে চরম অস্থিরতা চলছে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান বলে বৃহস্পতিবার রাতে খবর বের হয়। আজকের আলোচনায় এসব বিষয় ছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তদন্ত সংস্থা গ্রেফতার করতে পারবেন এমন ক্ষমতা দিয়ে 2010 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিতে সংশোধন আনা হয়েছে, যা অত্যন্ত কার্যকরী মনে করছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। তবে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, এমন অবারিত ক্ষমতার অপব্যবহার হবার সম্ভাবনা থেকে যায়। এমন ক্ষমতা সতর্কতার সাথে প্রয়োগের পক্ষে মত তাদের। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। 2010 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালার 24টি বিধিতে সংশোধন আনা হয়েছে। 5টি বিধি বিলুপ্ত এবং 19টি আংশিক বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করেছে ট্রাইব্যুনাল। 2025 সালের এই সংশোধনীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্ত সংস্থাকে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রসিকিউটরও পরোয়ানাভুক্ত আসামি বা সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করতে পারবেন, যা গণহত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কোনো তদন্তকারী কর্মকর্তা অথবা তদন্তে দায়িত্বপ্রাপ্ত কোনো প্রসিকিউটর চাইলে এই মামলার কোনো আসামিকে, অভিযুক্তকে বা সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারবেন। আপনারা জানেন যে ট্রাইব্যুনালের এই সংশোধনীর আগে কোনো একজন অভিযুক্তকে বা আসামিকে গ্রেফতার করার জন্য ট্রাইব্যুনালের পরোয়ানা জারির অপেক্ষা করতে হতো।
এর আগে তদন্ত সংস্থার গ্রেপ্তারের ক্ষমতা না থাকায় গণহত্যায় জড়িত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অনেক আসামি পালিয়ে গেছে বলে জানান এই প্রসিকিউটর। যদিও তার সাথে দ্বিমত পোষণ করেছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী। তদন্তকারী কর্মকর্তা কোনো একজন অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছেন, সেই অভিযুক্ত তদন্তকারী কর্মকর্তার সামনে আছে, কিন্তু উনি গ্রেফতার করতে পারছেন না। ওনার যেতে হচ্ছে কার কাছে? চিফ প্রসিকিউটরের কাছে। চিফ প্রসিকিউটর যাচ্ছেন কোর্টে, কোর্ট থেকে যাচ্ছেন আইজিপির কাছে। এই ঘুরে আসতে আসতে তদন্তকারী কর্মকর্তা তার সামনে থাকা অভিযুক্তকেও হারিয়ে ফেলছে, এবং এটা হয়েছে। আমি আংশিক দ্বিমত করি তাদের সাথে। আসামিগুলো পালিয়ে গিয়েছে তাদের ভিতরে অসৎ লোকের কারণে, এটা চিফ প্রসিকিউটর বলেছে মিডিয়াতে যে তাদের ওখান থেকে লিক হয়ে যায়। তাদের ওখান থেকে কারা লিক করেছে, কারা এই বন্দোবস্তে জড়িত, একজনকে কি আইডেন্টিফাই করেছে, শাস্তির আওতায় এনেছে? সোর্সের ভিতর ভূতটাকে তো তারা তাড়িত করে পারেনি। সংশোধিত বিধিতে অভিযুক্ত হিসেবে ব্যক্তির পাশাপাশি সংগঠনকেও রাখা হয়েছে। আর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ক্ষেত্রে চিফ প্রসিকিউটরকে কিছু বিশেষ ক্ষমতাও দেয়া হয়েছে। চিফ প্রসিকিউটর চাইলে একই অভিযোগে যেখানে অনেক আসামি, সেই আসামিকে একসাথে বিচারে আনতে পারবেন, আবার এই আসামির প্রত্যেককে আলাদা আলাদা করে বা 5 জন 10 জন করে ভাগ করে করে চিফ প্রসিকিউটর বিচারের জন্য ফরমাল চার্জ দাখিল করতে পারবেন। অবারিত ক্ষমতার যেন অপব্যবহার না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ এই আইনজীবীর। এই পাওয়ারটা যাতে অ্যাবিউজ না হয়, এই পাওয়ারটা যাতে কারো পার্সোনাল গেইনে ব্যবহৃত না হয়, পার্সোনাল দ্বন্দ্বে যাতে ব্যবহৃত না হয়, সেদিকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আমি এখনো দাবি জানাই, এই পাওয়ার অ্যাবিউজ করার শাস্তি কি এই বিধানে সংযোজন করতে হবে, এটা পরিষ্কার করতে হবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। স্বাদ আছে, সাধ্য নেই, আবার সাধ্য থাকলেও নেই জনবল বা স্থান। এমন বাস্তবতায় কোরবানি আসলেই চিন্তার ভাঁজ পড়ে নগরবাসীর একাংশের কপালে। তবে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে কয়েকটি খামার, যেখানে পশু পছন্দের পর টাকা জমা দিলেই কোরবানিদাতার দায়িত্ব শেষ। ঈদের দিন গ্রাহকের উপস্থিতিতে কোরবানির শেষে ঘরে পৌঁছে যাবে ভাগের মাংস। কোরবানি নিয়ে এমন বিশেষ আয়োজনের খবর জানাচ্ছেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী। ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। আমির হামজা শাতিল বছর 7 আগে ছোট্ট পরিসরে রাজধানীর কল্যাণপুরে গড়ে তোলেন পশুর খামার। আচ্ছা, হয়েছে পানামা। কোরবানিতে ছোট ও মাঝারি আকারের পশু সরবরাহের জন্যই শাতিলের এ উদ্যোগ। ঈদুল আজহায় নগরবাসীর পছন্দের শীর্ষে থাকে ছোটখাটো পশু, সংকট হয় কসাই নিয়েও। এমন ভাবনা থেকেই 3 বছর আগে নিজ খামারে করেন ভাগে কোরবানির ব্যবস্থা। আমি প্রচুর রিকোয়েস্ট পেতাম গত 7-8 বছর আগে যে ভাই কুরবানিতে আমাদেরকে 4-5 জন মিলে একটা গরু দিয়ে দেন। তা উনি ওই 5 জন নিয়ে আসতো। কোনো সময় ওই 5 জনের ভিতরে কারো বাজেট 10,000, কারো 20,000, কারো 17,000 মিলে না। তখন এই অভিজ্ঞতা থেকে আমরাই বাইর করলাম যে তাহলে আমরা একটা অ্যামাউন্ট ফিক্স করে দেই, একটা গরু ফিক্স করে দেই। 7 জনের জন্য একটা গরু ভাগা হবে 20,000 টাকা বা 18,000 টাকা। 7 জনকে আমরাই স্লটার করে ভাগ করে দিব, ওনারা নিয়ে চলে যাবে। আর্থিক মূল্যে উদ্যোগটির ব্যাপকতা অনেক। শাথিল জানালেন, এই প্রক্রিয়ায় কোরবানির জন্য প্রতি ভাগে গুনতে হবে 15 থেকে 20,000 টাকা। পার্শ্ববর্তী মসজিদের যে ইমাম আছেন বা এখানে যারা আসলে ইসলাম সম্পর্কে বুঝেন বা জানেন, এই ধরনের মানুষ আছেন, ওনারা স্লটার করেন। আর সবচেয়ে বড় কথা, যার গরু আমরা কোরবানি করছি ওনারাই উপস্থিত থাকেন। সো ওনাদের ভিতরে অনেক ধার্মিক মানুষ আছে, ওনাদের ভিতরে অনেক যোগ্য মানুষ আছে, ওনাদেরটা ওনারাই কোরবানি করতে চান। নির্ঝঞ্ঝাটভাবে কোরবানির ব্যবস্থা আছে ভাটারার সোলমাইদ এলাকার নর্থ বেঙ্গল ডেয়ারি ফার্মেও। চলতি বছর ভাগে কোরবানির জন্য এই খামারে প্রস্তুত 2 দাঁতের শতাধিক গরু। ওজন ভেদে গরুকে করা হবে 5 থেকে 7 ভাগ। আমি কোন গরুটা কুরবানি দেবো, কোন গরুটা ওনাদের শিয়ার পাবেন, উনি এসে দেখে যেতে পারবেন। চয়েস করার ওনার সেই সুযোগ আছে। এবং কুরবানির সময়টা আমি ওনাকে বলে দিই। ঈদের জামাতি যে আমাদের ইমাম সাহেব, উনি শরীয়ত মোতাবেক যেভাবে কুরবানি করার সবার সামনে ওইভাবে কুরবানি করি, ওইভাবে আমরা মাংস বন্টন করে শরীয়ত অনুযায়ী আমরা মাংসটা ওনাকে আমরা ধরিয়ে দিই। খামারিরা জানান, কোরবানির আগেই খামারে এসে পশু বুকিং দিতে হবে গ্রাহকের। টাকার অনুপাতে প্রতি ভাগের বিপরীতে গ্রাহকের জন্য বরাদ্দ থাকবে 12 থেকে 20 কেজি পর্যন্ত মাংস। প্রফেশনাল কসাই দিয়ে গরুটা কোরবানি করার পর কাটাকাটি যত কাজ আছে সেটা করা হবে, এবং গরুর যা মানে গরুর ভুঁড়ি, মাথা, কলিজা, ফ্যাপসা, পায়া সব কিছু সমান 7 ভাগে ভাগ হবে। এবং
আমাদের এখান থেকে যত রকম ব্যাগ ট্যাগ আদার্স যত সার্ভিস লাগে সব আমরা আমাদের এখান থেকে প্রোভাইড করা হবে। ভবিষ্যতে নগরবাসীর চাহিদার কথা মাথায় রেখে এমন উদ্যোগের পরিসর আরও বাড়ানোর চিন্তা আছে খামারিদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এবারের ঈদুল আজহায় ফরিদপুরের হাট কাঁপাবে জেলার 3 গরু, রাজাবাবু, রাজা ও বাদশা। এদের প্রত্যেকের ওজনই 1 টনেরও বেশি। তাদের পরিচর্যায় খামারিদের বিভিন্ন পরামর্শ দিয়েছেন জেলার প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তারা। চলছে বিক্রির প্রস্তুতি। খামারিদের বাড়িতে গরু দেখতে আসছেন খদ্দেররা। নগরকান্দা থানার রাজাবাবু 7-8 মাস ধরে লালন পালন করা গরুটিকে আদর করে এ নামেই ডাকেন রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের বাসিন্দা আদেল উদ্দিন মোড়ল। নিজ গোয়ালের গাভী থেকে জন্ম ফ্ল্যাগ বি জাতের গরু রাজাবাবুর। ওজন প্রায় 27 মণ। দাম হেঁকেছেন 15 লাখ টাকা। আমি আদর করে ওর নামটা রাখছি নগরকান্দা থানা রাজাবাবু। দানাদার খাদ্য খাওয়াইছি, ঘাস খাওয়াইছি, খের খাওয়াইছি। পারছি যে কালে আমার সাধ্য পরিমাণে যা কুলাইছে আমি ফল ফলাইলে এনে খাওয়াইছি। পশু বিভাগ থেকে লোক আসছিল, তারা গরুটার ওজন করছে 1 টন প্লাস। সদরের বিল মামুদপুর গ্রামের মায়েশা এগ্রো ফার্মের ফিজিয়ান জাতের গরু, নাম রাজা ও বাদশাহ। তাদের দিন শুরু হয় বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে। 42 মাস ও 32 মাস বয়সী 2 গরুর ওজন প্রায় 30 মণ আর 28 মণ। সবাই আসছে, দেখাশোনা করতেছে, দাম টাম বলা হইতেছে। আমি বড় গরুটার দাম চাইতেছি 15 লাখ টাকা আর ছোট গরুটার দাম চাইতেছি আপনার 13 লাখ টাকা। সকালবেলা 300 থেকে 350 গ্রাম করে সবকিছু মিলে খাওয়ানো হয়, আঙ্গুর, আপেল, কমলা এগুলি। 42 মাস ধরে রাজা বাদশাকে পালতেছি, কোনো সময় চিকিৎসা করিনি। খামারিরা জানান, সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই মোটা তাজা করা হয়েছে রাজাবাবু, বাদশাহ ও রাজাকে। ব্যবহার করা হয়নি কোনো স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিক। জেলায় এ বছর চাহিদার তুলনায় 2000-এর বেশি পশু রয়েছে, জানিয়েছেন প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তা। 9টি উপজেলায় গবাদি পশুর হাট আছে 37টি এবং 37টি হাট দেখভাল করার জন্য আমাদের 17টি মেডিকেল টিম আছে এবং এই হাটগুলো যেহেতু একসাথে না, এই 17টি টিম পালাক্রমে আমাদের এই হাটগুলো দেখাশোনা করবে। ঈদুল আজহার প্রধান আকর্ষণ গরু, তাই খামারিদের ব্যস্ত সময় কাটছে গরু মোটা তাজাকরণে। পরম যত্নে বেড়ে ওঠে এসব পশুর পরিচর্যায় রয়েছে অক্লান্ত পরিশ্রম, তাই ন্যায্য মূল্য পাওয়ার আশা খামারিদের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। 2-1 দিনের মধ্যে বাজারে আসছে বহুল প্রত্যাশিত নতুন ডিজাইনের নোট। প্রথম ধাপে ছাড়া হচ্ছে 1000 কোটি টাকা। 250 টাকার নোট দিয়ে যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে আসবে সব ধরনের টাকার নোট। নতুন নোটে বাড়ানো হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্য। ডিজাইনে থাকছে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জুলাই আন্দোলনের গ্রাফিতি। পট পরিবর্তনের পর শেখ মুজিবের ছবিযুক্ত নতুন নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। আটকে দেয়া হয় 56 টাকার বিনিময় কার্যক্রম। এতে বাজারে দেখা দিয়েছে খুচরা টাকার সংকট, বেড়েছে ছেঁড়াফাটা নোটের পরিমাণ, ভোগান্তি পোহাতে হচ্ছে সব ধরনের লেনদেনে। তবে শেষ হতে চলেছে সেই ভোগান্তি। 2-1 দিনের মধ্যেই বাজারে ছাড়া হচ্ছে নতুন নোট। প্রথমেই আসবে 20 ও 50 টাকার নোট। এর সপ্তাহখানেক পর পাওয়া যাবে 1000 টাকার নোটও। প্রথম ধাপে ছাড়া হচ্ছে 1000 কোটি টাকা। এই মাসের মধ্যেই সব প্রকারের নোট না, 2-1 প্রকারের নোট, যেহেতু ছাপা তো সব ধরনের নোট তো একসাথে ছাপানো সম্ভব না, কিন্তু সবগুলো উদ্যোগ নেওয়া হয়ে গেছে। একটার পর একটা প্রিন্টে যেতে থাকবে। অতএব 2 থেকে 3 ধরনের নোট হয়তোবা এই মাসের মধ্যে ইনশাআল্লাহ মার্কেটে আসবে। 2টি সরকারি এবং 7টি ব্যাংক নোট প্রচলিত আছে বাজারে। 9 ধরনের নোটই নতুন করে ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিজাইনে বড় ধরনের পরিবর্তনের কারণে সময় কিছুটা বেশি লাগছে। সরকার একই সময়ে সকল প্রকার নোট 2 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত 9 প্রকারের নোটই নতুন ডিজাইনের ছাড়ার উদ্যোগ নিয়েছে। বহুদিন পর একটা একেবারে ভিন্ন। এর আগেও যখন ডিজাইন চেঞ্জ হতো, মানে খুব বড় ধরনের চেঞ্জ হতো না, কিন্তু এবার হয়তো একটু বড় ধরনের চেঞ্জ হতেও পারে কোনো কোনো নোটের ক্ষেত্রে। নতুন ডিজাইনের নোটে গুরুত্ব পাচ্ছে ইতিহাস, ঐতিহ্য এবং জুলাই আন্দোলনের প্রতিকৃতি। বাংলাদেশের ঐতিহ্যের বিষয় থাকবে। মনে করেন এমন থাকতে পারে, আহসান মঞ্জিল থাকতে পারে, হয়তোবা 7 গম্বুজ থাকতে পারে, হয়তোবা সুন্দরবন ছবি থাকতে পারে। সুন্দরবন যখন বলবেন তখন বাঘ হরিণের কথাও আসবে স্বাভাবিকভাবেই। এইসব কিছু থাকবেই। আর ওই গ্রাফিতির কিছু বিষয় কোনো নোটে থাকতে পারে।
নতুন নোটে নিরাপত্তা বৈশিষ্ট্য বাড়ানোর কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি পার্কের পাশে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুয়েল নামে এক নার্সারির কর্মচারী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। যাত্রাবাড়ির ওসি ফারুক আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ফেলা হয়। এতে 5 জন আহত হয়। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এক পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, যাত্রাবাড়ি পার্কের পাশে বৃক্ষমেলা চলছিল, এ সময় সেখানে ককটেল ছুড়ে মারা হলে তারা আহত হন। সবাই সবার কাজকর্মের ব্যস্ততা ছিল। গাড়ির কাছেই এসে হঠাৎ করে একটা বিকট শব্দ, আমরা ভাবছি গাড়ির টায়ার হয়তো বা বাস্ট হয়েছে। তাকায়া একটু সামনে যায় দেখি হঠাৎ করে দেখতেই পারতেছেন যে আমার এখানে কর্মস্থলে ছিল একজন ভাই, উনি গুরুতর জখম বা আহত হয়েছে। ফ্লাইওভার উপর থেকে আর কি ককটেলটা মারছে, ওইটা যাত্রাবাড়ি পার্ক আছে, ওই পার্কে আর কি। তো ওখানে ছেলেপেলেরা ছিল, 4-5 জনের গায়ে লাগছে। রাজধানীর বাড্ডায় স্বামীর বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। দীর্ঘদিন ধরে বিবাহের প্রলোভন দেখিয়ে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন ওই নারী। বাড্ডা থানায় দায়ের করা লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, 2024 সালের 10 নভেম্বর স্বামীর বন্ধু খায়রুল ইসলাম তাকে স্বামীর সঙ্গে দেখা করার কথা বলে বাড্ডার একটি বাসায় নিয়ে যান। এরপর রাতে বাসায় একা পেয়ে খায়রুল তাকে প্রেম ও বিবাহের প্রস্তাব সহ কুপ্রস্তাব দেন। প্রত্যাখ্যান করায় জোরপূর্বক শারীরিক নির্যাতন চালানো হয়। তিনি আরও দাবি করেন, ওই বাসায় বসেই স্বামীর মৃত্যুর খবর জানার পর মানসিকভাবে দুর্বল অবস্থায় থাকার সুযোগ নেয় অভিযুক্ত খায়রুল। কয়েক মাস ধরে তাকে এক বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। বিয়ে করার কথা বলে কালক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে খায়রুল বাসা ছেড়ে পালিয়ে যায় এবং আর ফিরে আসেনি। অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা জানেন এবং সাক্ষীও রয়েছেন। তবে পারিবারিকভাবে প্রস্তুতি নিতে সময় লাগায় থানায় অভিযোগ দাখিলে বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন তিনি। যশোরের অভয়নগরে কৃষক দল নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে 18টি বাড়িঘরে আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে। ক্ষোভের আগুনে পুড়ে ছাই পরিবারগুলোর সর্বস্ব। ভুক্তভোগীদের দাবি, ঘটনার সাথে জড়িত না থাকার পরও বাড়িঘরে আগুন দেওয়া হয়। হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। কারা কেন আগুন দিয়েছে খতিয়ে দেখছে পুলিশ। গ্রামবাসীর নিরাপত্তায় মোতায়েন অতিরিক্ত পুলিশ। দোচালা টিনের এই ঘরে এক ছেলে নিয়ে বাস ছিল যশোর অভয়নগরের মহিতুল স্মৃতি বিশ্বাস দম্পতির। গেল বৃহস্পতিবার রাতের আধারে তাদের বসত ঘরে চালানো হয় হামলা। প্রাণ বাঁচাতে পাশের একটি বিলে আশ্রয় নেয় পরিবারটি। ফিরে এসে দেখে আগুনে পুড়ে শেষ সবই। হামলা চালালে দেখলাম, পালাই চলে গেলাম। ফিরে এসে দেখি আমার গাড়ি আগুন জ্বলছে। ঘরে 3-4টি বাইসাইকেল ছিল, সব পুড়ে শেষ হয়ে গেছে, শোনা দেনা সব। শুধু এই দম্পতি নয়, একই রাতে এই গ্রামের অন্তত 18টি বাড়িঘরে আগুন দেয়া হয়। এর আগে চলে ভাঙচুর, লুটপাট। ভুক্তভোগীদের দাবি, এই অগ্নিসংযোগের নেপথ্যে রয়েছে কৃষক দল নেতার হত্যাকাণ্ড। ওই রাতেই মাছের ঘেরের লিজ নিয়ে আলোচনার জন্য নোয়াপাড়া পৌর কৃষক দল সভাপতি তরিকুল ইসলাম সর্দারকে ডেকে নিয়ে যাওয়া হয় পিল্টু বিশ্বাস নামের এক ঘের ব্যবসায়ীর বাড়িতে। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে তরিকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এরই জেরে পিল্টু বিশ্বাস সহ প্রতিবেশীদের বসতঘরে আগুন দেয় তরিকুলের সমর্থকরা। দাবি ভুক্তভোগীদের, সবকিছু নিয়ে পালাবো এমন সময় আগুন ধরাই দিছিল, এই কারণে আমরা কোনো জায়গায় যেতে পারিনি। পিল্টুদের বাড়ি মার্ডার হয়েছে, এটা হচ্ছে বিএমপির নেতা। আর কি মার্ডার হওয়ার পরে আমাদের এই নিরীহ লোকদের আগুন ধরিয়ে দিয়েছে। যারা মারিয়ে গেছে তারই গে দর, কিন্তু আমরা যে সাধারণ মানুষ, আমাকে ঘরে আগুন লাগাছে কেন? হত্যার পর পলাতক পিল্টু বিশ্বাস। এই ঘটনায় কেউ আটক হয়নি। পুলিশ বসতঘরে আগুনের বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় যারা এই হত্যাকাণ্ডের সাথে এবং এই আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় জড়িত রয়েছে তাদেরকে আমরা শনাক্তের চেষ্টা চালাচ্ছি, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঈদ ঘিরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে 100টি কোচ। এসব কোচ যুক্ত হবে বিভিন্ন ট্রেনে। শ্রমিক সংকটের মাঝেও দিন রাত চলছে কাজ। আশা, সময় মতো শেষ হবে সংস্কার। সামনেই ঈদ যাত্রা।
তার আগে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চিরচেনা রূপ। দিনরাত চলছে পুরাতন কোচ সংস্কার কাজ। ঈদের আগে ১০০টি কোচ মেরামতের লক্ষ্য নিয়ে কাজ করছেন শ্রমিকরা। জরাজীর্ণ কাঠামো পরিবর্তন, চাকার ট্রলি সংস্কার, নতুন আসন বিন্যাস চলছে। সাথে রঙের ছোঁয়ায় নতুন রূপ পাচ্ছে পুরাতন কোচগুলো। জনসাধারণের উৎকৃষ্ট মানের সেবা প্রদান করার লক্ষ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ মাঠ পর্যায়ে যারা আছি আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমরা অতিরিক্ত চাপ নিয়ে এবং স্বল্প সংখ্যক কর্মচারী নিয়ে আমরা আমাদের রেলের যে পর্যাপ্ত আউটটার্ন, সেই আউটটার্নটাকে লক্ষ্যমাত্রা পূরণের জন্য কাজ করে চলেছি। সব সময় ঈদের আগে আমাদের একটু চাপ থাকে, আমরা সর্বোচ্চ খুশি মনে এই চাপটাকে অবশ্যই সামাল দিয়ে আমরা রেলকে সেবার উন্নত শিখরে অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ঈদের সময়ে বিভিন্ন ট্রেনে যুক্ত হবে এসব বগি। তবে শ্রমিক সংকট কারখানায়, তবুও থেমে নেই কর্মচাঞ্চল্য। যে যার মতো কাজ এগিয়ে নিচ্ছেন, দম ফেলার জন্য ফুসরত নেই কারো। ঈদুল আজহা উপলক্ষে আমাদের ১০০টি কোচ লক্ষ্যমাত্রা ছিল আউটটার্ন দেবার। আমরা ইতিমধ্যে ৯৫টি কোচ আউটটার্ন দিতে পেরেছি, বাকিগুলো আমরা দিয়ে দেব। কারখানা সংশ্লিষ্টদের আশা, নির্ধারিত সময়ে শেষ হবে মেরামত, হস্তান্তর করা হবে রেলওয়ে বিভাগে। আমরা জনবলের ঘাটতি থাকা সত্ত্বেও কোচ আউটটার্ন দিতে সক্ষম হচ্ছে, কারণ আমরা প্রায় ২১০ জন আমরা এখানে অস্থায়ী শ্রমিক নিয়েছি, যাদের দিয়ে আমাদের কাজ মোটামুটি চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। রেলপথে যাত্রীদের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলেও আশা সংশ্লিষ্টদের। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, নীলফামারী। অবশেষে স্থায়ী ও নিজস্ব ক্যাম্পাসে ফিরেছে বান্দরবান বিশ্ববিদ্যালয়। পাহাড় আর সবুজে ঘেরা নয়নাভিরাম পরিবেশে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। শ্রেণীকক্ষ ও ছাত্রাবাস সংকট সহ নানামুখী সমস্যা কেটে যাওয়ায় খুশি শিক্ষার্থীরা। তবে আইসিটি সেন্টার স্থাপনের দাবি তাদের। বান্দরবান থেকে ১২ কিলোমিটার দূরে সুয়ালোকে পাহাড় আর সবুজে ঘেরা বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম ক্যাম্পাস। গেল ৬.৫ বছর সদরে ভাড়া করা অস্থায়ী ভবনে চলত শ্রেণী কার্যক্রম। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা। আমরা বদ্ধ পরিবেশ থেকে আসলে একটা খোলামেলা জায়গায় এসে ক্লাস করতে পারছি, এটা আসলে আমাদের অনেক সৌভাগ্য বলা যায়। সবকিছু এত সুন্দর, ক্লাস করেও খুব ভালো লেগেছে। কম্পিউটারের যেসব কাজ, এগুলোর জন্য ওয়াইফাই কানেকশন এবং এগুলোর দরকার আছে। এখন মাত্র একটি বাস চালু আছে, ভবিষ্যতে যদি একটু বাস সার্ভিস বেশি চালু করা হয় আমাদের জন্য সুবিধা হবে। বর্তমানে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগে চলছে পাঠদান। শিক্ষার্থীর সংখ্যা ৫ শতাধিক। নবনির্মিত একাডেমিক ভবন হওয়ায় কেটেছে শ্রেণীকক্ষ সংকট। অস্থায়ী ক্যাম্পাস থেকে মেইন ক্যাম্পাসে আসছি, স্টুডেন্টদের সাথে সাথে আমাদেরও ভালো লাগে কাজ করছে। আমার একটা পরিবেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি। আমার শিক্ষার্থীরাও খুবই উৎফুল্ল। তারা খুব স্বাচ্ছন্দ্যের সাথে খুব প্রাণবন্তভাবে ক্লাসগুলো এনজয় করছে এবং সাথে প্রকৃতিটাকেও এনজয় করছে। আমাদের বান্দরবান বিশ্ববিদ্যালয় বান্দরবানের মধ্যে সবচেয়ে সর্ববিখ্যাত এবং সুনামধন্য একটা প্রতিষ্ঠান হবে। পাহাড়ি অঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলছে কর্তৃপক্ষ। তবে আইসিটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ বন্ধ থাকায় অসন্তুষ্ট স্থানীয়রা। এখন যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, আর বান্দরবানের যে ইউনিভার্সিটিতে এই আইটিটা যেন অবশ্যই খুব তাড়াতাড়ি যারা বা কনসার্ন আছেন তারা যেন টেক আপ করেন। এর আগে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পথ চলা। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। শেরপুরের সীমান্ত উপজেলাগুলোতে বেপরোয়া বন্য হাতির দল। সম্প্রতি গজনী বিটের দরবেশতলা ও গজনী অবকাশ এলাকায় ১ ঘন্টার ব্যবধানে হাতির আক্রমণে ২ জনের প্রাণহানি হয়। সেই সাথে ফসলের মাঠ সহ মাঝে মধ্যে লোকালয়ে তাণ্ডব চালাচ্ছে হাতিরা। বন বিভাগ জানিয়েছে নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। হাতি থেকে জানমাল রক্ষায় মশাল তেল সরবরাহ করা সহ সচেতনতা বাড়াতে প্রচারণা চলছে। চোখের সামনে স্বামীর নিথর দেহ, নির্বাক স্ত্রী থামছে না আহাজারি। শেরপুর সীমান্তের গান্ধীগাঁও এলাকার বাসিন্দা ভ্যান চালক আকাশ মিয়া গত ২০ মে রাতে বাড়ি ফেরার পথে দরবেশতলা এলাকায় তাকে ঘিরে ধরে হাতির পাল। পায়ে পিষ্ট হলে তার চিৎকারে এগিয়ে আসে স্থানীয়রা, তবে বাঁচানো যায়নি তাকে।
ঘণ্টাখানেক পর গজনি অবকাশ এলাকায় দিনমজুর হাজি দংয়ের একই পরিণতি। পরে গজনি রেঞ্জ অফিসের 3টি কক্ষে তাণ্ডব চালায় হাতির দল। বিগত 7-8 দিন থেকে হালচাটি, নৌকুচি এবং বানাইপাড়ার দরবেশতলা একযুগে হাতির 40-45টা হাতি এরকম পাল প্রত্যেক দিন রাত্রে সন্ধ্যা হওয়ার আগে থেকে ফিরে দিন সকাল 8টা পর্যন্ত তাণ্ডব চালাইতেছে। প্রায় 10 দিন আগে আমাদের গ্রামে হাতি ঢুকে এলোপাতারি ভাবে তারা 4-5টা গ্রুপ হয়ে বিভিন্ন জায়গায় হামলা করে। একটা পরিবেশ তৈরি করুক, হাতিও বাঁচুক, মানুষও বাঁচুক, এবং হাতির অরণ্য তৈরি করুক, যাতে হাতির জায়গায় হাতি থাকে, মানুষের জায়গায় মানুষ থাকে। স্থানীয়রা বলছেন, কয়েক সপ্তাহ ধরে গান্ধীগাঁও ও গজনি এলাকার আশপাশে প্রায় 40টি হাতির একটি পাল অবস্থান করছে। প্রায়ই ঢুকে পড়ছে লোকালয়ে, ফসলের মাঠেও হানা দিচ্ছে। যখন খাবার না পায় তখন তাদের মাথা ঠিক থাকে না, তারা তখন হাতি কি করবে না করবে সেটা তারা, হাতি তো অবলা প্রাণী, তারা বুঝতে পারে না। সন্ধ্যার পর ঠিক অন্যের বাড়িতে কাটাই, ধান চাল গরু বা চুরাই আমরা যাইতে পারতেছে না, কিন্তু হাতির অত্যাচার আমরা বাড়িতে থাকতে পারতেছি। এর পূর্বে দেখেছি যে হাতি এত বেপরোয়া হয় নাই, কিন্তু এখন যেহেতু খাবার নাই এবং কিছু কিছু সময় মানুষ দ্বারা ওরাও বিতাড়িত হয়, এইভাবেই ওরাও রাগান্বিত হয়ে আমাদের মানুষ এবং ফসলাদি ইত্যাদি নষ্ট করে। বন বিভাগ বলছে, সীমান্তের ওপারে বিএসএফ এর কাঁটাতার, সাথে বনভূমি উজাড়ে আবাসস্থল হারাচ্ছে হাতি। খাবারের খোঁজে নেমে এসেছে লোকালয়ে। আবেদন পাওয়া মাত্রই আমরা সেটা ফরওয়ার্ড করে দিব এবং বিধি অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাবে। আমরা যেরকম সহানুভূতি এবং সাথে সচেতনতার সাথে যেভাবে প্রতিহত করি, ওই পাশে তারা খুবই অ্যাগ্রেসিভ আচরণ করে হাতির সাথে। ওই পাশ থেকে ওরা গুলি এবং বল্লমের সাহায্যে হাতিকে তাড়িয়ে দিচ্ছে এই পাশে, বর্ডারের এই পাশে। গত 15 বছরে শেরপুরের ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নালিতাবাড়ি সীমান্তে বন্য হাতির হামলায় এখন পর্যন্ত 85 জনের প্রাণ গেছে, আর মানুষের হামলা সহ বিভিন্ন কারণে মারা পড়েছে 30টি হাতি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আম বাজারজাত করতে প্রস্তুতি নিচ্ছিল মেহেরপুরের বাগান মালিক ও ব্যবসায়ীরা। এরই মধ্যে কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় আমের বাগান, গাছ থেকে ঝরে পড়ে সব আম। এসব আম এখন বাগান থেকে বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে, তাতেও পাওয়া যাচ্ছে না ক্রেতা। এতে বড় ধরনের লোকসানের মুখে বাগান মালিক ও ব্যবসায়ীরা। কালবৈশাখী তাণ্ডবে চুরমার বাগানের স্বপ্ন, গাছের আম এখন নষ্ট হচ্ছে কাদায়। মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের আমবাগানের চিত্র এটি। আম বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিল বাগান মালিক ও ব্যবসায়ীরা। তবে গেল সপ্তাহে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বাগান, গাছ থেকে ঝরে পড়ে আম, যা এখন বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে, তবুও মিলছে না ক্রেতা। আমার আমরুপালি আম যা পড়িছে 50 থেকে 60 মণ হবে, আর হিমসাগর আম কিছু কুড়ি বাজারে দিয়েছিলাম, বাজারে বেচা কেনা হয়নি, 10 টাকা কেজি, তাও কেউ নেয়নি। এই আম 100টার মধ্যে আমরা 10টা ভালো পাচ্ছি না, যেই 10টা পাচ্ছি সেই 10টা বাজারে বিক্রি করতে পারছি না। এর ওপর বাগান পরিষ্কার করতে লাগছে বাড়তি লেবার খরচ। উপায় না পেয়ে বাগান মালিকরাই আম জড়ো করে পুঁতে রাখছেন মাটিতে। বাগানের বাকি আম ভালো দামে বিক্রি করতে না পারলে লোকসানের পাল্লা আরো ভারী হবে বলে শঙ্কা বাগান মালিকদের। আম পড়ার পরে যেন আবার লেবার দিয়ে আমাদের সেগুলো পরিষ্কার করতে আছে, সব দিকেই লস। প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা আমার এই একটা ঝড়ে লস। সামনে যদি ভালো দাম না পায় তাহলে পুরোটাই লস হবে, আর কি করার। কিছু আম আমরা বাজারে দিয়েছি, বিক্রি তো হচ্ছেই না, আবার কিছু ঘরে পালা দিয়ে থুয়েছি, সে আমগুলো পচে যাচ্ছে। গাছে টিকে থাকা বাকি আম এখনই বাজারে সরবরাহ না করে ক্যালেন্ডার অনুযায়ী বাজারে সরবরাহের পরামর্শ জেলা কৃষি বিপণন কর্মকর্তার। বাজার স্থিতিশীল থাকলে বাগান মালিক ও ব্যবসায়ীরা লাভবান হবে বলেও জানান তিনি। কৃষকদের বলছি যাতে আম যেগুলো আছে সেগুলো যাতে পরিপক্ক করে ধীরে ধীরে বাজারে নিয়ে আসে, একবারে আম না ভেঙে বাজারে চাপ সৃষ্টি না করে ধীরে ধীরে তারা যদি ম্যাচুরড আমগুলো বাজারে নিয়ে আসে, তবে বাজারটা স্থিতিশীল অবস্থায় থাকবে এবং তারাও বাজার পাবে, ভোক্তারাও ন্যায্য মূল্যে আম কিনে খেতে পারবে। জেলায় আমের বাগান রয়েছে 2366 হেক্টর। এর মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 220 হেক্টর জমির আম। জারিন অর্নি, যমুনা নিউজ। রাজধানীতে চলছে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্ট অ্যান্ড কমিউনিকেশন ICBC এক্সপো 2025। ICCB-তে এই মেলার আয়োজন করা হয়। নতুন প্রযুক্তির সাথে মেলবন্ধনের মাধ্যমে ব্রডকাস্ট খাতকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার স্বপ্ন থেকেই প্রথমবারের মতো এই আয়োজন। এক ছাদের নিচে মিলিত হয়েছে অধিকাংশ টেলিভিশন চ্যানেল, কেবল অপারেটর, সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রতিষ্ঠান।
দেশে প্রথমবারের মতো কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের উদ্যোগে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো 2025-এর আয়োজন। এক্সপোতে সর্বাধুনিক প্রযুক্তি, স্মার্ট কেবল সলিউশন ও ব্রডকাস্টিং সেবার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এক অনন্য প্ল্যাটফর্ম। মেলায় রয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, টেলিকম প্রতিষ্ঠান, টেলিভিশন চ্যানেল, ব্রডকাস্টার ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের 96টি স্টল। চীন, ভারত ও ভিয়েতনামের প্রতিষ্ঠানেরও স্টল রয়েছে মেলায়। বিদেশ থেকে অনেক ভেন্ডর এসেছে, যেহেতু বাংলাদেশ একটি বড় মার্কেট। তো আপনি দেখেছেন এখানে প্রায় 15-16টা বিদেশি কোম্পানি অলরেডি এখানে পার্টিসিপেট করেছে। দুইটা পক্ষই একটা ছাতার নিচে এসে এরকম একটা মেলা, আমি খুবই সাধুবাদ জানাই অ্যাসোসিয়েশনকে যারা এরকম একটা মেলা আয়োজন করেছে। প্রত্যন্ত অঞ্চলে যারা মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে তথ্য প্রযুক্তির সাথে কানেক্ট করার জন্য আমরা সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছি। দেশের কেবল ও মিডিয়া শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সেবার প্রসারে এই ধরনের এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটাইজেশনটা একটি ব্যাপক প্রক্রিয়া। এই ডিজিটাইজেশন বাস্তবায়ন হলে আমরা যে টিআরপি, টেলিভিশন চ্যানেলের রেটিং পয়েন্ট যেটা, সেটার যে অ্যাকচুয়াল যে চিত্র সেটা আমরা পেয়ে যাব। মেলা পরিদর্শনে গিয়ে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, এই এক্সপো মিডিয়া ও এই খাতের প্রযুক্তিগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। সারা বাংলাদেশ থেকে লোক এসেছে, কেবল অপারেটর এসেছে এবং তারা অত্যন্ত আনন্দিত এবং একটা মিলন মেলা ঘটছে। এটা আমাদের দেশের জন্য, আমাদের কেবল এবং টিভি সমস্ত নেটওয়ার্ক ইসের জন্য খুবই ভালো একটা সাড়া। এমন আয়োজনকে স্বাগত জানিয়ে যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী বলেন, এর মধ্য দিয়ে সকল অপারেটরদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে। টেলিভিশন ইন্ডাস্ট্রি কিংবা টেলিভিশনের যারা কাজ করে, বেসিক্যালি ব্রডকাস্ট সেক্টরে যারা কাজ করে, তাদের এক্সপেরিয়েন্সের জায়গাটা আরও প্রসারিত হবে। শনিবার সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে 3 দিনের এই এক্সপোর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় বর্বরতা তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার প্রাণ হারিয়েছে আরও কমপক্ষে 76 ফিলিস্তিনি, আহত অন্তত 200 জন। জাবালিয়া শরণার্থী শিবিরে একটি বাড়িতে বোমা হামলায় নিহত হয়েছে 50 জন। আগ্রাসনের শিকার হয়েছে খান ইউনিসের বিভিন্ন এলাকা। একই বাড়িতে হামলায় নিহত হয়েছে 8 জন, যাদের মধ্যে 7 জনই শিশু। কাছাকাছি আবাসান আল কাবিরা শহরে বিমান থেকে ছোড়া হয় বোমা। আল মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হয়েছে হামলা। নিষ্ঠুরতম আগ্রাসন চলছে উত্তর গাজায় আস সাফাতাউই এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় হতাহতের শিকার অনেকে। জার্মানির হামবুর্গে ছুরিকাঘাতে আহত হয়েছে 18 জন। তাদের মধ্যে 4 জনের অবস্থা সংকটাপন্ন, আরও 6 জনের জখমও গুরুতর। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় হামবুর্গ রেল স্টেশনে হয় এ হামলা। এ ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজন একজনকে। কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন 39 বছর বয়সী ওই নারী। হামলার কারণ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। এখনও রাজনৈতিক উদ্দেশ্যে আক্রমণের কোনো প্রমাণ পায়নি পুলিশ। হামলার সময় ওই নারী মানসিক অসুস্থতায় ভুগছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চলছে ফরেনসিক বিভাগের তদন্ত। ছুরিকাঘাতে আহত এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। জাতিসংঘ ও আন্তর্জাতিক চাপে মরিশাসের কাছে চাগুস দ্বীপপুঞ্জের মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। তবে অঞ্চলটির দিয়াগো গার্সিয়া দ্বীপটি 99 বছরের জন্য লিজ নিয়েছে দেশটি। এজন্য বছরে গুনতে হবে গড়ে 101 মিলিয়ন পাউন্ড। মূলত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটির কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্যই এই পদক্ষেপ। যুক্তরাজ্য থেকে ৯,৩৩২ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং মরিশাস থেকে ২,০০৯ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত চাগুস দ্বীপপুঞ্জ। সার্বভৌমত্বের দাবিতে দীর্ঘ ৬ দশকের আন্দোলন সংগ্রামের পর অবশেষে মরিশাসের কাছে চাগুস দ্বীপপুঞ্জকে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। মালিকানা ফিরিয়ে দিলেও আলোচিত দিয়াগো গার্সিয়াকে বিপুল অর্থের বিনিময়ে ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে যুক্তরাজ্য। ছোট বড় ৭টি পৃথক দ্বীপ নিয়ে গঠিত চাগুস দ্বীপপুঞ্জ। এর সবচেয়ে বড় ও রহস্যে ঘেরা দ্বীপ হল দিয়াগো গার্সিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্য নাজুক হয়ে পড়লে স্বাধীনতার দাবিতে ফুঁসে ওঠে মরিশাস। ভারত মহাসাগরে তখন আধিপত্য ধরে রাখতে মরিয়া ব্রিটিশ সরকারও। ১৯৬৫ সালে চাগোসকে মরিশাস থেকে আলাদা করে ব্রিটিশ ইন্ডিয়ান ওশেন টেরিটরি ঘোষণা করে ব্রিটেন।
তবে মরিশাস স্বাধীন হওয়ার আগেই চাগোস দ্বীপপুঞ্জকে ব্রিটিশ ভূখণ্ডে যুক্ত করে যুক্তরাজ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে জাতিসংঘ সহ অন্যান্য দেশ। ফলে চাগোস দ্বীপপুঞ্জকে মরিশাসের কাছে ফিরিয়ে দিতে চাপ বাড়তে থাকে যুক্তরাজ্যের উপর। চাগোস দ্বীপপুঞ্জকে মরিশাসের কাছে ফিরিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ আরেকটি কারণ দিয়াগো গার্সিয়াতে অবস্থিত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি। 60-এর দশকে যুক্তরাষ্ট্রকে এই সামরিক ঘাঁটি নির্মাণের প্রস্তাব দিয়েছিল যুক্তরাজ্য নিজেই। আন্তর্জাতিক আইন না মেনে চাগোসকে নিজ ভূখণ্ডের সাথে যুক্ত রাখলে অচল হয়ে পড়তে পারে দিয়াগো গার্সিয়ার সামরিক ঘাঁটির কার্যক্রম। ফলে প্রতি বছর গড়ে 101 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে 99 বছরের জন্য দ্বীপটির ইজারা নেওয়ার চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে যুক্তরাজ্য। ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্বের কারণেই মূলত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি তৈরির প্রস্তাবে সায় দিয়েছিল যুক্তরাষ্ট্র। বহুদিন এই অঞ্চলে কৌশলগত সুবিধাজনক এলাকার সন্ধানে ছিল ওয়াশিংটনও। উদ্দেশ্য সবার দৃষ্টির অগোচরে শক্তিশালী এমন এক সামরিক ঘাঁটি তৈরি করা, যেখানে তাদের পরমাণু অস্ত্রসজ্জিত জাহাজ, বিমানবাহী রণতরী মোতায়েন করা যাবে। 70-এর দশকে দিয়াগো গার্সিয়া রূপান্তরিত হয় একটি শক্তিশালী মার্কিন নৌঘাঁটিতে। যোগাযোগ সহজ করতে দ্বীপটিকে ঘিরে তৈরি করা হয় সড়ক, নির্মাণ করা হয় সামরিক বিমানবন্দরও। কৌশলগত অবস্থানের ফলে উত্তর পশ্চিমে মধ্যপ্রাচ্য আর উত্তর পূর্বে দক্ষিণ চীন সাগর বিশাল এলাকা ঢুকে পড়ে মার্কিন বলয়ে। এতে দিয়াগো গার্সিয়া থেকে সহজেই অভিযান পরিচালনার সুযোগ তৈরি হয় আরব এশীয় অঞ্চলের দেশগুলোয়। মরিশাস যুক্তরাজ্যের স্বাক্ষরিত চুক্তিতে দিয়াগো গার্সিয়াকে সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহারের অনুমোদন দিয়েছে 5 আইস জোটভুক্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। চুক্তি অনুযায়ী চাগোসবাসীর সহায়তায় গঠন করা হবে 40 মিলিয়ন পাউন্ডের ট্রাস্ট ফান্ড। তবে দ্বীপটিতে নতুন করে জনবসতি গড়ে তুলতে পারবে না মরিশাস। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। মস্কোর মেট্রো স্টেশনে ফিরল স্বৈরশাসক জোসেফ স্ট্যালিনের বিশাল আকৃতির ভাস্কর্য, যা ঘিরে রুশদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ পুনর্নির্মাণকে স্বাগত জানালেও উঠেছে নিন্দার ঝড়। মূলত ঐতিহাসিক স্টেশনের 90 বছর পূর্তি উপলক্ষে ভাস্কর্যটি পুনরায় বানানো হয়েছে। মস্কোর তাগানস্কায়া মেট্রো স্টেশনের দেয়াল জুড়ে দাঁড়িয়ে আছে সোভিয়েত স্বৈরশাসক জোসেফ স্ট্যালিনের বিতর্কিত ভাস্কর্য। স্ট্যালিনের মৃত্যুর 3 বছর আগে 1950 সালে প্রথমবার মেট্রো স্টেশনটিতে উন্মোচিত হয় ভাস্কর্যটি, যা 1966 সালে স্টেশনটি পুনর্নির্মাণের সময় হারিয়ে যায়। এবছর স্টেশনের 90তম বর্ষপূর্তি উপলক্ষে আবারও ভাস্কর্যটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তাতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 15 মে গ্র্যাটিটিউড অব দ্য পিপল টু দ্য লিডার অ্যান্ড কমান্ডার শিরোনামে ভাস্কর্যটি উন্মুক্তের পরই প্রতিবাদে নামেন উদারপন্থীরা। স্বৈরশাসকের স্মৃতিচিহ্ন ফিরিয়ে আনা ইতিহাসকে অপমানের শামিল বলছেন অনেকে। এসবের কোনো দরকার ছিল না। একে তো ইতিহাসের মুখে চপেটাঘাত, তাছাড়া যে ভাস্করের শিল্প প্রদর্শিত ছিল সেটা ভেঙে স্রেফ অপমান করা হলো। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই রাষ্ট্রনায়কের ভূমিকাকে স্মরণ করে নির্মিত ভাস্কর্য ফিরে আসায় উচ্ছ্বাসিত স্ট্যালিনপন্থীরা। তাদের অভিমত, কৃতজ্ঞতা প্রকাশে এর থেকে ভালো উপায় আর নেই। একজন মানুষকে কথায় নয় কাজ দিয়ে বিচার করা উচিত। স্ট্যালিন দেশের জন্য মর্যাদা বয়ে এনেছেন, সুতরাং তার ভাস্কর্য স্থাপন সঠিক সিদ্ধান্ত। স্ট্যালিনের সিদ্ধান্ত যেমন প্রশংসনীয় ছিল তেমন নিন্দনীয়। তার হাত ধরে যে সোভিয়েত ইউনিয়নের বিজয় এসেছিল সেটা তো মিথ্যা নয়। যারা অতীতকে ভুলে যায় সে জাতির ভবিষ্যৎ অন্ধকার। 18 শতকে জোসেফ স্ট্যালিনের শাসনামলে শত্রু দমন অভিযানের নামে নির্বিচারে হত্যা করা হয় 7 লাখেরও বেশি মানুষকে। অনেককে পাঠানো হয় বিশ্বের কুখ্যাত গুলাগ কারাগারে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।